10টা কোটা গিলে খাবো মানে গিলে খাবো। শামসুন্নাহার হল থেকে ভিসি যেতে আমাদের সময় লাগে 4 মিনিট। সেখানে আমি আসলে খুবই লজ্জাবোধ করতেছিলাম যে আমরা এমন ভিসির অধীনস্থ যে আমাকে ব্যক্তিগতভাবে আঘাত করে কথা বলতে পারি না, কিন্তু আমি ওনাকে বলবো আপনি খুনি। আর আমরা চাই এই খুনিদের বাংলাদেশের মানুষের সামনে মঞ্চ তৈরি করে এদের ফাঁসি দেওয়া হোক, এদেরকে এদের প্রাপ্য শাস্তিটা দেওয়া হোক। জানি এদেরকে যত কষ্ট দিয়ে আপনি মারবেন না কেন সেটা কম পড়ে যায়। আলাইকুম প্রিয় দর্শক, আন্দোলন তো প্রায় শেষের দিকে, দেশও তো স্বাধীন হয়েছে, তাহলে শিক্ষার্থীদের আর কি দাবি বাকি রয়েছে? কেন তারা ফিরে যাচ্ছেন না ক্লাসে? এবং একজন শিক্ষার্থীকে আমরা দেখেছিলাম আন্দোলনের সবার আগের কাতারে ছিল, তিনি বলেছিলেন পিছনে পুলিশ সামনে স্বাধীনতা। এবং সেই শিক্ষার্থীর ডক্টর ইউনূসের কাছে অনেকগুলো আবেদন রয়েছে এবং শেখ হাসিনার কি বিচার চায়। দর্শক চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো মানে গিলে খাবো। আমরা হল ছাড়বো না, বলে দিছি যদি স্বাধীন হয় 20 লাশ পাঠাইস না তো আমার লাশ রাস্তায় পৌঁছু। কয়েকদিন ধরে ফেসবুক ইউটিউবে একটা সংলাপ ভেসে বেড়াচ্ছে, একটা মেধা পড়লে 10টা কোটা গিলে খাবো। এই সংলাপটি আপনারা শুনেছেন। আমরা একটু এই সংলাপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছে, সেই আন্দোলনের সময় যাকে আমরা প্রথম সারিতে দেখেছি, সেরকম একজন নারী শিক্ষার্থী আমাদের সাথে রয়েছে। একটু কথা বলার চেষ্টা করব, জানবার চেষ্টা করব সেদিন কেন তিনি এই কথা বলছিলেন। আসলে সেই আগে একটু আপনার সেই সংলাপটা একটু শুনতে চাই। একটা কোটা পড়লে 10টা, একটা মেধা পড়লে 10টা কোটা গিলে খাবো মানে গিলে খাবো। শুনছিলেন, আসলে গিলে খাবে মানে গিলে খাবে। আসলে এই যে আপনি উক্তিটা করেছিলেন ওই সময়, কেন আসলে এই উক্তিটা করেছিলেন? শামসুন্নাহার হল থেকে ভিসি যেতে আমাদের সময় লাগে 4 মিনিট। সেখানে আমি ওই দিন একা 1.5 ঘন্টা নিয়ে বারবার নিজের ক্যাম্পাসে নিজের আইডি কার্ড শো করে আমার যেতে 1.5 ঘন্টা লেগেছিল। আমাদেরকে বারবার মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। তো ওই জায়গা থেকেই আমি ভেবেছিলাম আমার ওটা দায়িত্বের জায়গা। আর দেশ আমাদের মা, কিন্তু সময়ের প্রয়োজনে দেশ আমাদের সন্তান হয়ে যায়। আমার মনে হয়েছিল যে সরকার প্রধান কেন, স্বয়ং ঈশ্বর আসলেও তখন ওইখানে ওই সিচুয়েশনে বাচ্চাদের মস্তিষ্ক ঠিক রাখতে পারতো না। যেই ধরনের পাখির মতো তারা আমাদেরকে গুলি করে মেরেছে। এই যারা অর্ডার দিয়েছে আর যারা অর্ডারটা মেনেছে, এদেরকে দমানোর জন্যই আমার এই উক্তিটা আমি ব্যবহার করেছি। আমি জানতাম না যে এটা বের হয়ে আসবে বা কিভাবে বের হবে, কিন্তু আমার মনে হয়েছে যে তারা মেধার যে বিপর্যয় তৈরি করছে এটার জন্য মুখ খোলা উচিত, যার জন্যই আমার এই উক্তি। সামনে পুলিশ ছিল, একপাশে পুলিশ ছিল, আবার শিক্ষার্থী, তার মধ্যেও আপনি আসলে আপনার যে বজ্রকণ্ঠ সেটিকে চালিয়ে গিয়েছিলেন। এটা কিভাবে আসলে এই সাহসটা জুগিয়েছে? সাহসটা জুগিয়েছিল বাবা। যখন আমার সহপাঠীরা আমরা মার খেয়েছি ছাত্রলীগের হাতে, তখন বাবা বলল যে মার যেহেতু খেয়েছো, 10টা খেলে তো একটা দিতে হয় মা। আর ওরা যেহেতু বলেছে যে তোমাদের হাতে বন্দুক নেই, আমাদের হাতে আছে, তা আমি ভাবলাম যে আমার কলমটা, আমার ভাষাটা, আমার কণ্ঠটা আমার কাজে লাগানো উচিত। আর পুলিশ যেভাবে আমাদের ভিসির বাড়ি ঘেরাও করে রেখেছিল, আমি আসলে খুবই লজ্জাবোধ করতেছিলাম যে আমরা এমন ভিসির অধীনস্থ যে আমাদেরকে সাপোর্ট তো করেইনি, যে আমাদেরকে রক্ষাও করতে পারেনি। আর পিছনে আসলেই যাওয়ার আমাদের রাস্তা ছিল না। আমরা এত দূর হেঁটে এসেছি, এত কষ্ট করেছি, এত মার খেয়েছি, এত মরেছি, যে আমাদের মনে হয়েছে যে আমাদের সামনে স্বাধীনতা। এই জন্যই বলা। আপনারা আসলে কথা বলবার স্বাধীনতা চেয়েছিলেন এবং এক প্রকার আসলে দীর্ঘ বছরের পুঞ্জীবিত ক্ষোভ থেকে এরকমটা তৈরি হয়েছে। আপনারা কি এখন মনে করেন যে আসলে আপনারা কথা বলার স্বাধীনতা কি এখন মানুষ পেয়েছে বা পাচ্ছে? আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যদি আমি না চাই, আমার কথা বলার অধিকার, স্বাধীনতা কেউ খর্ব করতে পারে না। কারণ আমি একজন শিক্ষিত শিক্ষার্থী, আমি সংবিধানটা চিনি, জানি, পড়ি, বুঝি।
আমি এটা আত্মস্থ করেছি, সেহেতু কেউ এসে হয়তো আমাকে বাধা দিতে পারবে, গলা টিপে ধরতে পারবে, কিন্তু আমার কণ্ঠস্বর কেউ বন্ধ করতে পারবে না। শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। এখন আসলে তো সফল হয়েছেন, এই মুহূর্তে আসলে আপনাদের এই সরকার তো আপনাদেরই সরকার, আপনারা যেভাবে চেয়েছেন সেরকমই আসলে অন্তর্বর্তীকালীন একটি সরকার হয়েছে। এখন আসলে এই সরকারের কাছে আপনাদের সাধারণ শিক্ষার্থীদের যারা আন্দোলনে ছিলেন কিন্তু নেতৃত্বে ছিলেন না, কিন্তু অনেকে প্রাণ দিয়েছেন, অনেকে সামনের থেকে নির্যাতনের শিকার হয়েছেন, মার খেয়েছেন, এখন আসলে এই সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? প্রথম প্রত্যাশা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী, উনাকে খুনি বলতেই হয়। যদি আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করে কথা বলতে পারি না, কিন্তু আমি উনাকে বলবো আপনি খুনি। আর আমরা চাই এই খুনিদের বাংলাদেশের মানুষের সামনে মঞ্চ তৈরি করে এদের ফাঁসি দেওয়া হোক, এদেরকে এদের প্রাপ্য শাস্তিটা দেওয়া হোক। জানি এদেরকে যত কষ্ট দিয়ে আপনি মারবেন না কেন সেটা কম পড়ে যাবে। আর দ্বিতীয় প্রত্যাশা হচ্ছে শিক্ষার্থী হিসেবে চাইবো যে আমাদের ইউনিভার্সিটি প্রাঙ্গণটাকে আপনারা ডাকসু ব্যতীত আর কোনো ঝান্ডার আমাদের প্রয়োজন নেই। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা ছাত্রদল, ছাত্রলীগ, শিবির বলেন, আমরা সবাই সাধারণ শিক্ষার্থী, আর আমরা ডাকসুর অধীনস্থ হতে চাই। আমরা আর কোনো ঝান্ডা চাচ্ছি না। আর আমরা চাচ্ছি শিক্ষাক্ষেত্রে স্যার আপনি পরিবর্তন আনুন, আপনি একজন আন্তর্জাতিক নোবেল পাওয়া লোক শান্তিতে, আমরা চাইব, আমরা বুঝি যে আপনি আমাদের জন্য ভালো, কিন্তু আপনি যাদের দ্বারা পরিচালিত হবেন এদেরকে একটু বিচার বিশ্লেষণ করে নিজের সাথে রাখবেন, এরা আদৌ ভালো কিনা, এরা কি আসলেই ভালো নাকি এরা ওই বিগত সরকারদের মতোই চাটাচাটিতে অভ্যস্ত। এই বিষয়গুলো বিবেচনা করে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। আর আমরা অবশ্যই চাইব আপনারা দেশের উন্নয়নের ক্ষেত্রে, অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে কৃষিতে জোর দেন, আর দেশের রক্ষার ক্ষেত্রে ডিফেন্সে যোগ দেন। আর শিক্ষার্থীদেরকে ইউনিভার্সিটি হোক বা কলেজ হোক বা স্কুল লেভেলে হোক আপনারা সেলফ ডিফেন্সটা শিখান, কারণ শিক্ষার্থীদেরকে চাইলেই কেউ তো আর গায়ে আঘাত দিতে পারে না, কিন্তু আমাদেরকে আঘাত করা হয়েছিল। আর শিক্ষার্থীদের হাত থেকে আপনারা অস্ত্র, এই যেই ঝান্ডাগুলো অস্ত্র তুলে দিচ্ছে, এই অস্ত্র তোলার জন্য আগে ঝান্ডা তুলতে হবে, ঝান্ডাগুলো তুলে নেন, শিক্ষার্থীদের থেকে অস্ত্রগুলো তুলে নেন। আমি ব্যক্তিগতভাবে প্রচুর ফেড আপ, কারণ আমি আমার টেবিলটাতে বসতে পারতেছি না। 5টায় উঠে বসলে 2টায় আমার মাথায় থাকতে হয় যে আমাকে নামাজ পড়ে রাজুতে যেতে হবে। আমরা চাচ্ছি না, আমরা চাই আমরা সকালে উঠে নামাজ পড়ে ক্লাসে যাব, আমরা গবেষণা করতে চাই, আমরা আমাদের মেধাটাকে কাজে লাগাতে চাই। আমরা আর কোন প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন একটি শিক্ষার্থী বলছিল যে তারা আসলে শেখ হাসিনাকে যদি খুনি না বলে তাহলে সেটা তাদের ভুল হবে। আসলে খুনিকে খুনি বলা এটাই কিন্তু স্বাভাবিক, বা এটা তাদের বলতে হবে এমনভাবে কিন্তু তারা বলছিল। এর বলার যথেষ্ট কারণ রয়েছে। আসলেও শিক্ষার্থীরাও কিন্তু চাচ্ছে না যে একজন মানুষকে হেন করা, একজন মানুষকে আঘাত দিয়ে কথা বলা। তবে কখন আঘাত দিয়ে কথা বলতে হয় এবং কখন যেটা মেনে নেওয়া যায় না, অর্থাৎ এই যে শেখ হাসিনার যদি শাস্তি না হয় তাহলে কিন্তু শিক্ষার্থীদের আত্মশান্তি হবে না, কারণ তারা হারিয়েছে তাদের হাজারো সহপাঠী, হারিয়েছে তাদের হাজারো ভাই বোনদের হাত পা, হারিয়েছে তাদের হাজারো ভাই বোন। এদের যে একটি মায়া, এদের যে একটি প্রতিশোধের আগুন তাদের অন্তরে জ্বলছে, এই আগুন তখনই থামানো যাবে যখন অপরাধীদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এইটি কিন্তু বলছিলেন শিক্ষার্থীরা যে ডক্টর ইউনূসের কাছে তারা দাবিটি জানিয়েছেন যে আসলে সকলকেই যেন বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো হয় যারা অপরাধী। যদি এভাবে তাদের কেউ যদি বিচারের আওতা থেকে অন্য
মুক্ত হয়ে যায়, অর্থাৎ বিনা বিচারে তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু জাতি এখান থেকে আরেকটি দুর্নীতি এবং স্বৈরাচার জন্ম হওয়ার একটি সুযোগ নেবে এবং শিক্ষা গ্রহণ করবে। তো আমিও বলবো ডক্টর ইউনূসকে যে আপনি কমপক্ষে এই যে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের বিচার করবেন, আর যে পিলখানায় যে ঘটনা হয়েছে সেই বিচারগুলোও কিন্তু আপনি আওয়ামী লীগকে বিচার আওতায় নিয়ে আসবেন, এবং 5 মে যে হেফাজতের যে মানুষগুলোকে নির্মমভাবে রাতের 2টার দিকে পরিষ্কার করে দেওয়া হলো, মানুষ যে জায়গায় ছিল সে জায়গায় শুধু লাশ পড়ে রইল সকালবেলা, এই যে একটা মর্মান্তিক ঘটনা, এই যে একটা দূরদর্শী, এই যে একটা দানবী একটা কাজ চালিয়েছিলেন আওয়ামী লীগ সরকার, এই বিচারগুলো আপনি করবেন, এটি আমাদের আবেদন।